এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি রাজ্যসভায় কখনো আদিবাসী পাঠিয়েছে, দরিদ্র হতদরিদ্র প্রকাশকে পাঠালো, প্রকাশ চিক বড়াই, মুসলিমদের পাঠিয়েছে একাধিকবার, এবার শহরের এলিটদের পাঠালো। রাজ্যসভায় প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূলের। প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, এছাড়াও আছেন বাবুল সুপ্রিয়, মেনকা গোস্বামী। এই 4 আসনে তৃণমূলের জয় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ব্যঙ্গ করেছেন রাজীব কুমারকে, বলেছেন মুখ বন্ধ করার পুরস্কার পেয়েছেন রাজীব কুমার। মনে রাখতে হবে, দায়িত্বে থাকাকালীন বিতর্ক পিছু ছাড়েনি রাজীব কুমারের। তৃণমূল কংগ্রেস 4 জন সাংসদ কে অ্যাপয়েন্ট করেছে। আমি চাই আপনি এক একটি সাংসদকে তুলে আপনার মতামত ব্যাখ্যা করুন। দেখুন, তৃণমূল কংগ্রেস 4 জন সাংসদকে দিয়েছে, বা মমতা ব্যানার্জি এর আগেও রাজ্যসভায় সাংসদ পাঠিয়েছেন। এই জায়গাটা, এই সাংসদ নির্বাচনটা তিনি একটু ফ্রি হ্যান্ড খেলেন। কেন? তার তো এখানে খোয়ানোর কিছু নেই। তিনি এই জায়গাটায় এতটাই স্বাধীন, প্রেশারলেস, যে তিনি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেন এই পদটার জন্য রাজ্যসভায়। আপনি বিগত রাজ্যসভা নির্বাচনগুলো দেখুন, সাকেত গোখেলকে এনেছে, সুস্মিতা দেবকে এনেছে, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাগরিকা ঘোষকে এনেছে, বার্তা দিয়েছে। এইবারের 4টে যে মুখ, ইটস ভেরি ভেরি ক্যালকুলেটিভ, ভেরি ভেরি ক্যালকুলেটিভ। কেন আমি বলছি? এখানে পলিটিক্স আছে, এখানে দায়বদ্ধতা আছে, এখানে নিজের পপুলারিটির ডাইমেনশনটা দেখা হচ্ছে। আমি কেন বলছি? প্রথম, আপনি চলে যান রাজীব। এবার আপনারা রাজীব বললেই একটু কি হাসবেন আমি জানি। হ্যাঁ, রাজীব বড্ড খুব ভালো ছেলে। বামপন্থের সময় বুদ্ধবাবু এই মেধাবী আমলাটিকে কাজে লাগিয়ে বিরোধীদের ফোন ট্যাপ করতে বলে মমতা অভিযোগ করেছিল, এবং মমতা বলেছিল ক্ষমতায় আসলে ওকে জেলে ঢোকাবো। জেলে দেয়নি, বেলে তুলে নিয়ে গিয়ে এমন ভাবে ওকে কাজে লাগিয়েছে যে বিরোধীরা এবার বলা শুরু করলো রাজীবকে দিয়ে নজরদারি করছে বিরোধী মমতা। রাজীবকে এতটাই তিনি ভালোবাসেন, কারণও আছে। আপনি দেখুন, সারদা কাণ্ডে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ইলেকট্রনিক্স ডিভাইস, ডিজিটাল ডিভাইস সবকিছু লোপাট এমনভাবে করেছিলেন তিনি যে বিরোধীরা রাজীব কুমারকে ডাকাই শুরু করলো লোপাট কুমার নামে। এমনকি তাকে সিবিআই ধরতে আসলে তিনি সিবিআই তার কনস্টিটিউশনাল যে ডিগনিটি সেটাকে ভুলুণ্ঠিত করে তিনি গিয়ে ধর্নায় বসে পড়লেন। করলেন তো, নজিরবিহীন। আসলে যে বাংলা একটা কবিতা আছে না, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এই যে রাজীবের ঋণটা কি করে মুখ্যমন্ত্রী মেটাবে, তার জন্য তিনি দেখবেন আইপিএস একজন, তাকে মণিভাণ্ডে বসালেন, আইটির মাথায়, পারেন না, ওটা আইএসদের পদ। সেখান থেকে তুলে এনে অনেক সিনিয়রদের টোপকে যখন দেখলেন তিনি ডিজিপি করতে পারবেন না, ওকে ভারপ্রাপ্ত করে রেখে দিলেন বেআইনি ভাবে। তার জন্য গত মাসে ভর্ৎসনার শিকার হলো সুপ্রিম কোর্টে গিয়ে। এইবার যখন তার ডিজি পদটা রিটায়ার হয়ে গেল, সবাই ভেবেছিল রাজীবকে মমতা ছাড়বে না। রাজীব তো অনেক কিছু জানে, রাজীব মুখটুক খুলে দেবে। মমতা যেটা করে, তার খুব অনুগত আমলাদের এক্সটেনশন দিয়ে দেয়। এবার কিন্তু রাজীবকে কোনো এক্সটেনশন দেয়নি। এমনকি আপনি যদি দেখেন, ওই মেসি কাণ্ডের পরে রাজীবকে সরাসরি মমতা ব্যানার্জি গালাগালি করেছে। অভিষেকের তো ব্যাড লিস্টে 1 নম্বরে রাজীব, আর এক্সটেনশন হলো না, বিরোধীরা খুব হাততালি দিল। এবার রাজীব কেন্দ্র সরকারের কাছে ঢুকে জেলে যাবেই, আলাপনের মতন সমস্ত বেনিফিট আটকে যাবে, মমতার শেল্টারও নেই, আইপ্যাকও ফেসে গেছে। কিন্তু উনি যে অন্য ক্যালকুলেশন, ওই যে ঋণ মেটানোর মমতা ব্যানার্জির একটা সুন্দর আছে, উনি অকৃতজ্ঞ নয়, তিনি ঋণ মেটান। তা ঋণটা মেটাবেন, তলে তলে যে এত কিছু কেউ বুঝতে পারেনি। তিনি রাজ্যসভায় রাজীবকে পাঠালেন। কি কারণে পাঠালেন? রাজীব একটা এমন রিসোর্স, ধরুন রাজীব ইন্টেলেকচুয়াল, রাজীবকে ওখানে পাঠাতে পারলে তার যে অনুগত আমলারা বসে আছে, যারা কাজ করছেন সার্ভিস, তাদের কাছে একটা বার্তা দেওয়া, দেখো তোমরা আমার হয়ে ভোট লুট করছো, আমার হয়ে তথ্য প্রমাণ লোপাট করছো, গরু পাচার, কয়লা পাচারের সবকিছু আমার ফেভারে করছো,
জনগণ অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্টি কনস্টিটিউশনাল অ্যাক্ট করছো, তারপরেও কিন্তু আমি তোমাদের বাঁচাচ্ছি। রাজীব উদাহরণ, আলাপন উদাহরণ। এই রাজীব কুমার কেন্দ্রের যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে তার দীর্ঘ সখ্যতা, ক্যাডার ছিলেন গোবলয়ের দিল্লিতে সচরাচর তার যোগাযোগ প্রচুর স্ট্রং হবেই, এটাই স্বাভাবিক। এবং খুব আইটি এক্সপার্ট বলে ভারতবর্ষের তিনি সমাদৃত। এই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত যে সমস্যা নিয়ে বারবার স্টেট গভর্নমেন্টকে বিদ্ধ হতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে একে পাঠিয়ে মমতা ব্যানার্জি অন্তত সীমান্ত সমস্যায় কোনো ভুল বোঝাবুঝি হলে ওয়েল কোঅর্ডিনেশনটা, কারণ এই সীমান্ত সমস্যার সবচেয়ে নখদর্পণে ব্লু প্রিন্টটা তৈরি আছে রাজীবের কাছে, এটা একটা করলো। তৃতীয়, রাজীব সালামলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটা মামলা করেছে মানহানির। এবার লোকে বলছে একটা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা করে কি করে, প্রাক্তন আমলা। মমতা ব্যানার্জি এইটাই কিন্তু খুব প্রশংসা করেছে। এবং এই যে তাকে একটা রাজ্যসভায় পাঠানো হলো, অর্থাৎ সেম স্ট্রেচারে চলে আসলো রাজ্যসভা এবং সুকান্ত মজুমদারের প্রায় সমতুল্য, এই বার্তা দেওয়ার জন্য মূলত কেন্দ্রীয় মন্ত্রীকে মানহানি মানে কি, ভারত সরকারের বিরুদ্ধে মানহানি, এটা তো সত্যি কথা, এটা তো সরকারের এগেনস্টে মানহানিটা। এই যে মানহানিটা তিনি করে নিজের ওজনটা বোঝালেন, এই সমতুল্য তার ওজনটা বাড়ানোর জন্য মমতা ব্যানার্জি তাকে এটা পাঠালো। তার মানে একাধারে মমতাকে অনেক কিছু ভাবতে হয়েছে ওকে পাঠানোর জন্য। আর ও তো শহরে এলিট, রাজীব তো এলিট সোসাইটির পার্ট, দিল্লিতে তার যোগাযোগ চরম। ফলে এলিট সোসাইটির কাছেও বার্তা দেওয়া, আমি শহরে মানুষদের, দিল্লির, কলকাতার, যে আমরা শিক্ষিত মানুষকে তুলছি। দেখো, এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি রাজ্যসভায় কখনো আদিবাসী পাঠিয়েছে, দরিদ্র প্রকাশকে পাঠালো, প্রকাশ চিক বড়াই, মুসলিমদের পাঠিয়েছে একাধিকবার, এবার শহরের এলিটদের পাঠালো। দ্বিতীয় যদি চলে আসি, মেনকা গুরুস্বামীকে, ওজনদার আইনজীবী, এলজিবিটি আন্দোলনের মুখ, মানে সমকামী আন্দোলনের মুখ, এবং এনার আরেকটা পরিচয়, সেটা হলো ইনি কিন্তু বিজেপির স্ট্র্যাটেজিস্ট ওই সময় অটল বিহারী সরকারের। মোহন গুরুস্বামী আরএসএস এর নেতা, তার ঘরের মেয়ে। তাহলে তাকে চয়েসটা কেন করলো? 3-4টে ইস্যু। আরএসএস এর ঘরের মেয়েকে তৃণমূল স্থান দিল রাজ্যসভায়, অর্থাৎ এই যে পুরনো কথাটা যে আরএসএস এর খুব প্রিয় পাত্র মমতা ব্যানার্জি, সেই সম্পর্কটাকে জোরালো করানো হলো। কারণ এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরএসএস এর একটা বড় ভূমিকা দেখা গেছে, আরএসএস কে চটিয়ে মমতা ব্যানার্জি এগোতে পারবে না। সেকেন্ড, মেনকা গুরুস্বামী একজন আক্ষরিক অর্থেই ওজনদার আইনজীবী, কপিল সিব্বল, মনোজ সিংভির মতন ওজনদার। মমতা ব্যানার্জিকে আরজি করে নৃশংস রেপ অ্যান্ড মার্ডারটার থেকে বাঁচিয়েছিল, চাকরি চুরি, এই চুরি, এই যে আইপ্যাক, পাশে দাঁড়িয়েছে। একে ঘরের পাঠ করে নিতে পারলে যেটা সুবিধা হয়, যেটা মনোজ সিংভিকেও করেছিল, তাহলে চিরস্থায়ী সুপ্রিম কোর্টে যে লবিটা, যে লবি কন্ট্রোল করে মনোজ সিংভি, কন্ট্রোল করে কপিল সিব্বল, কন্ট্রোল করে আমাদের এই মেনকা, এই লবির মধ্যে তৃণমূল কিন্তু ফেভারিট হয়ে গেল। অর্থাৎ এই যে একটার পর একটা দুর্নীতি হবে, মমতা ধরে নিয়েছে আগামীতে আমরা সরকারে আবার ফিরছি, আরো দুর্নীতি 10 গুণ বেড়ে যাবে, এই দুর্নীতির মামলাও হবে। সুপ্রিম কোর্টে মামলাগুলো যেন তার ফেভারে ম্যাক্সিমামটা আসে, এই লবিটাকে সেখানটা হায়ার করা। আর আমি আপনাকে আবারও বলছি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা আসীন হওয়ার পরেই এখানে এমনও ঘটনা প্রবাহ হতে পারে, অভিষেককে বাইপোল ইলেকশনের মাধ্যমে বাই ইলেকশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদে বসে উনি দিল্লি রাজনীতিতে চলে গেলেন। দিল্লির এলিট সোসাইটির মধ্যে এই মেনকাদের একটা বড় ভূমিকা আছে। দিল্লির মানুষ, কলকাতার এলিট মানুষদের মধ্যে বার্তা দেওয়া। মাথায় রাখুন, লাস্ট নির্বাচনে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 76টি পৌরসভায় পিছিয়েছিল, এটা অনেকেই জানে। শহরের মানুষ তীতি বিরক্ত, শিক্ষিত মানুষ, এই শহরের মানুষকে কাছে টানতে হবে। তাই এই এলজিবিটি, এই সমকামী আন্দোলন, যেটা শহরের মানুষের চর্বিত চর্চনের পাঠ, গ্রামের মানুষ অত মাথায় আনে না ওগুলো, এই শ্রেণীকে কাছে আনো। আগে গ্রামকে এনেছে, এবার শহরকে। রইল পড়ে কোয়েল।
রাজনীতির লোক নয়, বাবা রাজনীতি করতো, সেই অর্থে তৃণমূল করতোই না। গুড ইমেজ। বলিউড টলিউডে তৃণমূলের এই মুহূর্তে সাংঘাতিক পরিমাণে কর্নার তৃণমূল দলটা স্বরূপ অরূপের কুকীর্তিতে। সেখানে পালে হাওয়া কিছুটা যেমন পাবে, কোয়েলের স্বচ্ছ ভাবমূর্তি সুগৃহিণী, সেটা বাংলার ঘরে ঘরে। আর কোন নায়ক নায়িকার সম্পর্কে মানুষের বীতশ্রদ্ধ থাকলেও কোয়েল নিপাট ভদ্র বাঙালি মেয়ে। এই জায়গায় গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ওই সেই শহরে মানুষদেরই বার্তা দিল, তোমাদের লোক আমি। বাবুল সুপ্রিয় ঘাটকোর বিজেপিতে থাকাকালীন তৃণমূলের সবচাইতে বেশি আক্রমণের শিকার যে লোকটা হয়েছে বাবুল সুপ্রিয়। একদম নরেন্দ্র মোদীর কাছের লোক, তার ক্যাবিনেটের পার্ট ছিলেন। এমনকি আসানসোলের দাঙ্গা লাগানোর কারিগরও মমতা ব্যানার্জি তাকে বলেছিল। এহেন ব্যক্তিত্ব অভিষেকের হাত ধরে তৃণমূলে আসলেন, বালিগঞ্জ দক্ষিণে দাঁড়ালেন, আশানুরূপ ভোট টানতে পারেননি, জিতেছেন। এইটা কিন্তু তৃণমূলের মাথায় একটা স্ট্রাইক করছে, কারণ তার পিছনে একটা স্ট্যাম্প আছে, দাঙ্গাবাজ। মুসলিম ভোটের ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জিং পার্ট হতে যাচ্ছিল এটা। এবং আগামীতে যে এই ভোটটা উপনির্বাচনে তাকে জিতিয়ে ক্যাবিনেটে এনেছে, মিনিস্টার করেছে, ক্যাবিনেটে আনার পরেও তৃণমূলের ওই একটা খটকা, নেক্সট বালিগঞ্জ থেকে তাকে টিকিট দিলে হয়তো হেরে যাবে, ওকে বালিগঞ্জে দেবে না, ওকে ওই আসানসোল দক্ষিণে দেওয়ার চেষ্টা করছে। যেখানে ওকে একটা হার্ড টাচ দেওয়া হয়েছিল, আপনি ওই অগ্নিমিত্রা পলকে হারিয়ে আসবেন। বাবুল সুপ্রিয় দেখবেন বেশ কিছু কয়েক মাস ধরে বিভিন্ন স্টেটমেন্টে বলছিল, না 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 আমি গানের জগতে ফিরছি, আমি এটা বার্তা দেওয়া দলকে, আমি এইসব রাজনীতিতে ওই আসানসোল দক্ষিণে লড়তে চাই না। দল এটা বুঝেছে, তাই দল মিনিস্টার থেকে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে অন্তত তাকে একটা সুস্থ রিহ্যাবিলিটেশন দিল, কারণ দলের মধ্যেও তিনি অ্যাডজাস্ট হতে পারছিলেন না। একের পর এক আরেকজন গায়ক আছে না তৃণমূলের, একটা সময় বাম নেতা ছিলেন, এখন মিনিস্টারও, ইন্দ্রনীলের সাথেও তার একাধিক সাংঘাতিক সমস্যা চলছিল, গোষ্ঠীকন্দল তুঙ্গে। এই হেন সমস্ত কিছু দেখলে, আর বাবুল সুপ্রিয় তিনিও দিল্লি এবং কলকাতায় যথেষ্ট ওজনদার ব্যক্তিত্ব। দিল্লিতে দীর্ঘদিন ক্যাবিনেট মিনিস্টার ছিল, দিল্লির বড় বড় হিট এলিট সোসাইটির মধ্যে তার ওঠা বসা। মমতা দিল্লির এলিট সোসাইটিতে ঢুকতে চাইছে। 29-এর ভোটে মমতা হবে ভারতবর্ষের মোদি লেড কিংবা যোগী আদিত্য লেড বিজেপি সরকারের অন্যতম বিরোধী অপোজিশন মুভ। রাহুল নো বা। ট্রু নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক এই চারজনকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তার দাবি, মমতা ব্যানার্জি টার্গেট করছেন 29-এর নির্বাচনে বিজেপি বিরোধী প্রধান মুখ হওয়ার। বাবুল সুপ্রিয়কে দাঙ্গাবাজ বলার পরেও তাকে ফের প্রার্থী তালিকায় রেখেছেন মমতা ব্যানার্জি। এইসবের পেছনে ঝন্টু বড়াইক কিন্তু মমতা ব্যানার্জির ব্যক্তিগত স্বার্থই দেখেছেন। অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে দিল্লির রাজনীতিতে যাবেন মমতা, এমনটাই দাবি করলেন বিশিষ্ট এই রাজনৈতিক বিশ্লেষক। মমতার এই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কিন্তু মেনকা গুরুস্বামীও একটা বড় রোল প্লে করবেন, সেটা বলাই বাহুল্য। কারণ আরজি কর কাণ্ডে মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী, বলছেন ঝন্টু বড়াইক।